দ্বারা ভাগ দিব আর কি স্যার। হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে ওয়ান লাইন সমান সমান 0.63, হ্যাঁ, বা 0.625 বলা হয় অনেক সময়, অথবা তোমার 1 ইঞ্চির 40 ভাগের 1 ভাগ, ঠিক আছে, জি যেভাবে স্যার। তুমি করো। তো এটা হচ্ছে স্যার তোমার শার্প স্যার কোণারও একটু বেশি বেশি লিখবো না কম লিখবো? বেশি 16 লিখবা। 16 16 লাইনের 16 লাইনের বাটন লাগবে আমার, বুঝা গেছে? জি এভাবে স্যার। তোমার হচ্ছে লাইন নাম্বার দেওয়া থাকতে পারে, অথবা তোমার হচ্ছে মিলিমিটারও দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক ওইটা তোমার হচ্ছে করতে হবে। একটা বাটন দেখতে পাচ্ছ না তোমরা সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। এই যে বাটনটা ডায়ামিটার বের করতে পারি, আছে। এই ডায়ামিটারটা আমরা বের করি কিভাবে? লাইন নাম্বার দিয়ে। আর ডায়ামিটার বের করতে হলে কি করতে হবে জানো তো? একদম সেন্টার দিয়ে তোমার মেজারমেন্ট করতে হবে। হ্যালো, ডায়ামিটার মানে কি? তোমার হচ্ছে ওই একটা সার্কুলার জিনিসের একদম সেন্টার দিয়ে, ঠিক আছে, লেন্থ বের করা, বুঝা গেছে? তো হ্যাঁ, তো এই যে আমাদের এই বাটনটা মনে করো 10 mm এর, তাহলে এটা আমরা বলতে পারছি যে এটা 16 লাইনের বাটন। 10.12 মিলিমিটার সমান সমান হচ্ছে 16 লাইন অ্যাকচুয়ালি, বুঝা গেছে? হ্যালো, স্যার তো এই জিনিসটা হ্যাঁ, একটু বুঝিয়ে দিবেন কি? লাইন নাম্বার এটা তোমার হচ্ছে বাটনের মেজারমেন্ট ইউনিট। হ্যাঁ, একটা বাটন কতটা ছোট না বড় হয় এটা তোমার হচ্ছে বের করা লাইন নাম্বার দিয়ে। আন্ডারস্ট্যান্ড? একটা এই যে বাটনটা দেখতে পাচ্ছ তো, জি স্যার। ধরো এই যে একটা আমি চাই একটা ডিসপ্লে শেয়ার করছি, বিভিন্ন বাটন দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। এই বাটন জি একটা স্যার, ছোট আছে একটা বড় আছে। এখন তুমি হচ্ছে আমরা যখন বাটন পারচেজ করব বা সেল করব, তখন তোমার হচ্ছে কোনটা কোন সাইজের বাটন এগুলা তোমার এক্সপ্রেস করা হয় লাইন নাম্বার দিয়ে। লাইন নাম্বার হচ্ছে একটা বাটনের মেজারিং ইউনিট, যেটা তোমার হচ্ছে বাটনের ডায়ামিটারকে ইন্ডিকেট করে। আন্ডারস্ট্যান্ড? বাটনের ডায়ামিটারকে তোমার লাইন নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়। আর ওয়ান লাইন সমান সমান হচ্ছে 0.63 অথবা 0.625 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারেরও কম, অথবা তোমার হচ্ছে 1 ইঞ্চির 40 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো? হ্যালো, এখন তুমি এই যে একটা বাটনের ডায়ামিটার মাপার পরে তুমি আলটিমেটলি মনে করে পাইলা হচ্ছে 12 mm, তাহলে তুমি যদি পাও 12 mm, আর একটা তুমি ডায়ামিটার মেপে পাইলা হচ্ছে 8 mm, এই দুইটা কি একই লাইন নাম্বার হবে? হ্যালো, না তা আমরা স্যার, আলটিমেটলি আলাদা হবে। বাটনের ডায়ামিটারকে মিলিমিটার দিয়ে এক্সপ্রেস করি না, সাধারণত তোমার হচ্ছে লাইন নাম্বার দিয়ে এক্সপ্রেস করে। বাটনের সাইজকে লাইন নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়। হ্যাঁ, তো লাইন নাম্বার যত বেশি হবে বাটনের সাইজ তত বড় হবে। সাধারণত এগুলা বের করে কিসের জন্য? যে সকল বাটন হচ্ছে তোমার সার্কুলার বাটন, যে সকল বাটন কি রাউন্ড বাটন, ওইগুলোর ক্ষেত্রে তোমার বাটনের মেজারমেন্ট করা হয় লাইন নাম্বার দিয়ে। কি কনসেপ্ট বুঝতে পারছো? ও যে প্রশ্ন করছিল, জি স্যার। বুঝ- জি স্যার, বুঝতে পারছি। তুমি এই যে দেখো, হ্যাঁ, এই যে আমার ছোট বড় বাটন আছে, এই বাটনের সাইজটা আমরা হচ্ছে তুমি যখন কিনতে যাবে বা আমরা যখন টেক্সটাইল বিজনেস করি তখন বলা হয় যে এটা 14 লাইনের বাটন, এটা 16 লাইনের বাটন। এই যে এগুলা তোমার হচ্ছে যে নিচের যে তোমার রেক্টেঙ্গুলার বাটন আছে ওইটার ক্ষেত্রে প্রযোজ্য না। এই যে দেখতে পাচ্ছ না, জি স্যার। এই 4টা ক্যাটাগরির বাটন আছে এই জায়গায়, কিন্তু তার মধ্যে তোমার রাইট সাইডের একদম কর্নারে যে বাটনগুলো আছে তোমার চতুর্ভুজাকার, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু লাইন নাম্বার প্রযোজ্য না। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, কারণ লাইন নাম্বারটা হচ্ছে তোমার ডায়ামিটার, এটা তো ডায়ামিটার থাকবে না। এটা ডায়ামিটার আছে? হ্যালো, না স্যার, না ডায়ামিটার স্যার। নাই। হ্যাঁ, যেটা তোমার ডায়ামিটার থাকবে, হ্যাঁ বলো। হ্যালো, না না, এটা তোমার হচ্ছে তোমার ডিজাইনের জন্য করা হয়। অনেক সময় 2 হোল আছে, তারপরে 3 হোল আছে, 4 হোল আছে, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা তোমার হচ্ছে জাস্ট যারা বাটন তৈরি করে ওই এদের ইচ্ছার উপর এবং হচ্ছে ফ্যাশনের জন্য আর কি, এরকম কোনোই নাই, বাধ্যবাধকতা নাই। 2 হোল থাকলে তোমার সুবিধা, বাটন অ্যাটাচ করতে সুবিধা। 4 হোল থাকলে তোমার 4টা হোলই তোমাকে ফিল আপ করতে হবে। এখন তোমার হচ্ছে আগে তোমার 2 হোল আর 4 হোলের বাটনই থাকতো, রিসেন্টলি আবার তোমার ওই বাংলাদেশে অনেক কোম্পানি দেখছি তোমার 3 হোলের বাটন আছে। বুঝা গেছে? হ্যালো,
এখন তুমি লেখো যে এফওভি, তারপরে হচ্ছে এফওভি বলছিলাম না তোমাদের ফ্রি অন বোর্ড, এফওভি না স্যার। লেখো, এফওভি, এফওভি, তারপরে on সি। board। হ্যাঁ, স্যার abbreviation ফ্রি তো অন করে না। বোর্ড আর ফ্রেড অন বোর্ড কি এক কথা? হ্যাঁ, একই। তারপর লেখো সিএফ, সি এন্ড এফ, সি এন্ড এফ, একটা হচ্ছে সিআইএফ। না, ফ্রি অন বোর্ড আর ফ্রেট অন বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে, এটা পরে আলোচনা করব। হ্যালো হ্যালো, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ, তো তিনটা টার্মস, একটা হচ্ছে এফ ও ভি, আর একটা হচ্ছে সি এন্ড এফ, আর একটা হচ্ছে সিআইএফ। লিখছো? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। এফ ও ভি লেখো আগে, তারপরে সি এন্ড এফ। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ না, সি এন্ড এফ, সি এন্ড এফ, আর একটা হচ্ছে সিআইএফ, সিআইএফ। এই তিনটা টার্মস খুবই ইম্পর্টেন্ট টার্মস, বিশেষ করে তোমার হচ্ছে আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করি প্রাইস ডিটারমিনেশনের ক্ষেত্রে। তিনটা টার্মস খুবই ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড। আমরা যে প্রাইস ডিটারমিনেশন করি, প্রাইসিং করি, কোন প্রোডাক্টের যখন আমরা কস্টিং করতে যাব তখন প্রাইস ডিটারমিনেশন করতে হয়, কত আমি বিক্রি করব না করব। এই তিনটা টার্মস এর মাধ্যমে সাধারণত তোমার প্রাইস ডিটারমিনেশন করা হয়, বুঝছো? হ্যালো, তো এফওভিটা হচ্ছে, মনে করো তুমি হচ্ছে বাংলাদেশি কোম্পানি, হ্যাঁ, তোমার বায়ার হচ্ছে আমেরিকার। আমরা সাধারণত প্রোডাক্ট এক্সপোর্ট করি কিভাবে? জাহাজ দিয়ে, অথবা তোমার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রোডাক্ট সাধারণত কিভাবে এক্সপোর্ট করি? জাহাজ দিয়ে, প্লেন দিয়ে, অথবা তোমার সড়ক পথে। হ্যালো, কিভাবে আমরা এক্সপোর্ট করি? এ বলো তো, রুল 2। আজিজ বলো, আব্দুল আজিজ বলো। হ্যালো হ্যালো, আব্দুল আজিজ কি জয়েন করছে? আমরা প্রোডাক্ট সাধারণত তোমার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে করি? রুল 2। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এক্সপোর্ট ইম্পোর্ট সাধারণত তোমার কিভাবে করা হয়? ট্রান্সপোর্টেশনটা একটা হচ্ছে তোমার জলপথে, জলপথে মানে তোমার হচ্ছে, হ্যাঁ, স্থলপথে, আর একটা হচ্ছে আকাশপথে। তো সবচেয়ে তোমার সুবিধা হচ্ছে কোন পথে? জলপথে। জলপথে তোমার, কারণ জলপথে তোমার খরচ কম পড়ে। তুমি ঠিক আছে, যে যদি সড়ক পথে পাঠাতে চাও, অথবা তোমার হচ্ছে ওই আকাশ পথে পাঠাতে চাও, খরচ সবচেয়ে বেশি হচ্ছে খরচ আকাশ পথে, তারপরে তোমার সড়ক পথে, তারপর হচ্ছে জলপথে। কিন্তু বাংলাদেশের সাথে তোমার অ্যাপারেলের এক্সপোর্ট ইম্পোর্ট গুলো সাধারণত তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার জলপথে হয়। হ্যালো, আমাদের বন্দরটা কোথায়? সাধারণত তোমার হচ্ছে মংলাতে এবং হচ্ছে চিটাগাঙে, আন্ডারস্ট্যান্ড। আমাদের বন্দর কোথায়? মংলা, মানে তোমার হচ্ছে বাগেরহাট এবং হচ্ছে চিটাগাঙে। হ্যাঁ, পায়রাটা এখনো তোমার আন্ডার কনস্ট্রাকশন, যেটা তোমার পটুয়াখালীতে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে বায়ার হচ্ছে তোমার, মনে করো তোমার হচ্ছে তোমার এই আমেরিকার ওয়াশিংটনে, আন্ডারস্ট্যান্ড। তো তুমি ম্যানুফ্যাকচারার হচ্ছে গাজীপুরের। এখন তুমি এই গাজীপুর থেকে প্রোডাক্ট তৈরি করে চিটাগাং পোর্ট পর্যন্ত নিয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড। চিটাগাং পোর্ট থেকে পর্যন্ত নিয়ে যাবে, দেন চিটাগাং পোর্ট থেকে তোমার এই পোর্টের এজেন্ট আছে, ওরা ওই এজেন্টের মাধ্যমে তোমার একদম পোর্ট থেকে বায়ারের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর রেসপন্সিবিলিটি হচ্ছে বায়ারের, আন্ডারস্ট্যান্ড। যেই শুধুমাত্র যদি আলটিমেটলি আমি তোমার মনে করো আমার অফিস থেকে বা পুরো ফ্যাক্টরি থেকে পোর্ট পর্যন্ত পৌঁছাই দেই, তারপর পোর্টের পর থেকে তোমার পুরো রেসপন্সিবিলিটি যদি বায়ারের হয়, এটাকে বলা হচ্ছে এফওবি। ট্রান্সপোর্ট কস্ট ছাড়া, whenever product price is fixed or determined without transportation cost, this is called free on board। বুঝতে পারছো? হ্যালো, যখন কোনো প্রোডাক্টের প্রাইস তোমার ডিটারমাইন করা বা ফিক্স করা হয়, ট্রান্সপোর্টেশন কস্ট বাদে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় এফওবি। হ্যালো,
স্যার কথা কেটে কেটে আসছে, আরেকবার একটু বললে ভালো হতো। হ্যালো জি স্যার। হ্যালো, কি শুনতে জি স্যার, পাচ্ছ শোনা এখন? যাচ্ছে। কথার সাউন্ড কি ক্লিয়ার? না খুব সাউন্ড কেটে কি কেটে আসছে ক্লিয়ার স্যার। কিনা? স্যার একটু কেটে কেটে আসছে, আরেকবার আবারও বললে একটু ভালো হতো। দাঁড়াও, তোমাদের কথা আমি তো কি সমস্যা করতেছি না। হ্যালো, জি স্যার, এখন ঠিক কি আছে এখন। স্পষ্ট? জি স্যার। স্পষ্ট? জি স্যার। জি জি স্যার, স্যার। এখন স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ। যখন কোনো প্রোডাক্টের বা কোনো পণ্যের দাম তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট বাদ দিয়ে করা হয় তাকে বলা হয় এফওবি। যখন কোনো প্রোডাক্টের দাম নির্ধারণ ট্রান্সপোর্টেশন কস্ট বাদ দিয়ে করা হয় তাকে বলা হয় এফওবি। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, যখন কোনো পণ্যের দাম বা প্রোডাক্টের দাম ট্রান্সপোর্টেশন কস্ট বাদ দিয়ে নির্ধারণ করা হয় তাকে বলা হয় এফওবি। এই শুনতে পাচ্ছ? হ্যালো, বুঝতে পারছো যে প্রশ্ন করছে? Whenever জি product স্যার। or apparel price is determined or fixed without transportation cost, this is called free on board অথবা FOB. Whenever product price is determined or fixed without transportation cost, this is called FOB. কিন্তু তুমি এখন প্রশ্ন করতে পারো যে আমাদের যে গাজীপুর থেকে চিটাগাং পোর্ট পর্যন্ত নিয়ে গেলাম, এটা তো ট্রান্সপোর্ট, এটা আলটিমেটলি ইন্টারনাল ট্রান্সপোর্ট এই জায়গায় তোমার কাউন্ট করা হয় না। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার, বুঝতে শুনতেছি। পারছো? জি স্যার। ইন্টারনাল ট্রান্সপোর্টটা কনসিডার করা হয় না। ইন্টারনাল যে ট্রান্সপোর্ট আছে, মনে করো গাজীপুর থেকে চিটাগাং পোর্ট পর্যন্ত, এই জায়গাতে তোমার দূরত্ব আছে প্রায় তোমার 300 কিলোমিটার দূরত্ব। এই যে এই ট্রান্সপোর্টটা এটা তোমার সাধারণত কনসিডার করা হয় না এফওবির ক্ষেত্রে। এটা সব ক্ষেত্রেই সেম, কিন্তু তোমার হচ্ছে তোমার পোর্ট থেকে একদম বাইরের ডেস্টিনেশন পর্যন্ত যে মেইন ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্ট কস্টটা তোমার এই ক্ষেত্রে এক্সক্লুড। Understand? Excluding the transportation cost whenever product price is fixed or determined, this is called FOB. Clear? হ্যাঁ, এটা আমরা যখন প্রোডাক্টের প্রাইস ফিক্স কস্টিং করি তখন ধরে নেই তখন। বুঝতে পারছো? ওই যে তোমার কমার্শিয়াল কস্ট আছে না বা মিসেলেনিয়াস কস্ট, যখন আমরা প্রোডাক্টের প্রাইস কস্টিং করি তখন তোমার হচ্ছে ইন্টারনাল কস্টটা প্রোডাক্টের ভিতর দিয়ে দেওয়া হয়। বুঝছেন? আমাদের কমার্শিয়াল কস্ট আছে অথবা তোমার মিসেলেনিয়াস কস্ট আছে, অর্থাৎ বিবিধ কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়। কারণ এখন তুমি কোনো কিছু তো ছাড় দিবে না, কারণ ইন্টারনাল কস্ট তো তোমারই আছে। এই গাজীপুর থেকে একটা তোমার ট্রাক কাভার্ড ভ্যান তোমার চিপ প্রাইস 8,000 টাকা। হ্যালো, 8 থেকে 10,000 টাকা। এই টাকাটা দিবে কি? বুঝতে পারছো? হ্যালো হ্যালো, আচ্ছা, এফওবি সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? আর আমরা তো প্রোডাক্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এফওবি দিয়ে প্রাইস করি। আন্ডারস্ট্যান্ড? আমরা যখন প্রোডাক্ট বিক্রি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে এফওবি দিয়ে তোমার প্রোডাক্টের প্রাইস ডিটারমিনেশন করি। আন্ডারস্ট্যান্ড? যেমন একটা টি শার্টের এফওবি হচ্ছে তোমার 2 পয়েন্ট, মনে করো তোমার হচ্ছে 2.5। তাহলে কি বোঝাচ্ছে এটা? হ্যালো, একটা টি শার্টের এফওবি হচ্ছে তোমার 2.5, কি বোঝাচ্ছে? বলো তো। হ্যালো, জি স্যার, রুল শুনতেছি 7 স্যার। আছে? একটা টি শার্টের এফওবি হচ্ছে $2.5। তো কি বুঝছো তুমি এটা দিয়ে? স্যার, একটা টি-শার্ট মানে সমুদ্রপথে যেটা ফ্রি অন বোটে যাইতে স্যার মানে $2.5 করে পার পিস ইয়া হয় আর কি, কস্ট হয়। হ্যালো। ওর কিছু হইছে না। একটা টি শার্টের এফওবি $2.5 বলতে বোঝায় এই টি শার্টটা যখন বিক্রি করব ট্রান্সপোর্ট কস্ট বাদে, এটা সমুদ্র পথে হতে পারে, জাহাজ পথে হতে, যে কোনো ভাবে হতে পারে, ঠিক আছে? ট্রান্সপোর্ট কস্ট বাদে তোমার এর প্রাইস হচ্ছে $2.5। হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার। স্যার। বলো তো, এসানুন বলো 2.5 বলতে কি বোঝাচ্ছে? হ্যালো, তুমি একটু বলো তো, একটু
শেয়ার করো 2.5 বলতে কি বোঝাচ্ছে? এফওবি 2.5 অর্থাৎ তোমার হচ্ছে হ্যাঁ এটা জাহাজ প্রতি মেনশন করতে পারো, কারণ তুমি প্রোডাক্টটা তো এয়ারও পাঠাতে পারো, জাহাজ প্লেনে পাঠাতে পারো। অর্থাৎ হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট পাবে, মূল্যটা হচ্ছে $2.5। সাস্টেন ফ্রেট সি এন্ড এফ হচ্ছে তোমার কস্ট এন্ড সি এন্ড এফ, দেখতে পাচ্ছ? হ্যালো 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 হ্যালো, শুনতে স্যার পাচ্ছ? জি স্যার, এখন 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 শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার। লেখা আছে সি এন্ড এফ, দ্যাট মিন্স হচ্ছে তোমার কস্ট এন্ড ফ্রেট, কস্ট এন্ড ফ্রেট, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কস্ট এন্ড ফ্রেট হচ্ছে যখন তোমার প্রোডাক্টের প্রাইস ট্রান্সপোর্টেশন কস্ট সহ ডিটারমাইন করা হয় বা নির্ধারণ করা হয়, যখন কোনো পণ্যের দাম ট্রান্সপোর্টেশন কস্ট সহ নির্ধারণ করা হয় তাকে বলা হয় কস্ট এন্ড ফ্রেট, সি এন্ড এফ। বুঝা গেছে? যখন কোনো পণ্যের দাম তোমার ট্রান্সপোর্টেশন কস্ট সহ নির্ধারণ করা হয় তাকে বলা হয় সি এন্ড এফ। whenever product price is determined or fixed including transportation cost, this is called সি এন্ড C এফ। and F. Understand? হ্যাঁ, এখন তুমি জাহাজে পাঠালে জাহাজের জন্য খরচ কত হবে ওটা বের করতে হবে, অথবা তুমি যদি বিমানে পাঠাও তাহলে বিমানে খরচ কত হবে, অথবা তুমি যদি সড়ক পথে পাঠাও তাহলে যেভাবে পাঠাও না কেন যখন আমরা কস্টিং করি তখন ওই ট্রান্সপোর্টেশন কস্টটা ইনক্লুড করে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ সি এন্ড এফ হচ্ছে তোমার এফওবি প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট। সি এন্ড এফ কি হবে তোমার? এফওবি প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট সমান সমান হচ্ছে সি এন্ড এফ। ক্লিয়ার? হ্যালো, তাহলে বলো তো এফওবি স্যার প্লাস সি এন্ড এফ কি বোঝাচ্ছি, সূত্রটা কি? স্যার সি এন্ড এফ এ এফওবি কেন যুক্ত হবে স্যার? তুমি প্রোডাক্টের প্রাইস বলছি না, কস্ট এন্ড ফ্রেট, কস্ট এন্ড ফ্রেট, অর্থাৎ স্যার কোনো এটাতে তো প্রোডাক্টের ট্রান্সপোর্টেশন কস্টটা থাকে আর ওইটাতে থাকে না, তো স্যার তুমি এফওবি টা এখানে প্রোডাক্টের দাম যোগ হবে। তুমি যখন প্রোডাক্ট বিক্রি করবা তাহলে তুমি কি শুধুমাত্র ট্রান্সপোর্টেশন কস্ট নিবা? ওই যে তোমার র মেটেরিয়ালস এটা লাগবে না? হ্যালো, হ্যাঁ স্যার তুমি বুঝতে একটা পারছি। গার্মেন্টস বা যেকোনো একটা যখন বিক্রি করবা তুমি কি শুধু ট্রান্সপোর্ট কস্ট নিবা? এফওবি মানে কি? একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে, ঠিক আছে, একটা প্রোডাক্ট তৈরি করার পরে এই প্রোডাক্টটা বাইরের কাছে বিক্রি করার জন্য তোমার হচ্ছে তোমার ট্রান্সপোর্ট কস্ট বাদে অন্যান্য সকল কস্ট ইনক্লুডিং করে যে প্রাইস নির্ধারণ করা হয় তাকে বলা হয় এফওবি। সি এন্ড হ্যালো, এফ এ স্যার র ম্যাটেরিয়াল কস্টটা থাকে না? সব থাকবে তোমার এফওবি। তুমি এফওবি মানে তো আগে বোঝো কি? একটা এফওবি মানে বোঝানো হচ্ছে একটা প্রোডাক্ট আমরা যখন বাইরে কাছে বিক্রি করি ট্রান্সপোর্ট কস্ট বাদে অন্যান্য সকল কস্ট ইনক্লুডিং করে যে প্রাইস থাকে বা প্রাইস নির্ধারণ করা হয় তাকে বলা হয় এফওবি। এখন তুমি বুঝতে পারছো এফওবি কি? হ্যাঁ স্যার। হ্যালো, জি স্যার প্রশ্ন করছি বুঝছি। তোমার। আর এটা হচ্ছে এফওবি, শুধুমাত্র আমরা ট্রান্সপোর্ট কস্ট নিচ্ছি না, কিন্তু তোমার অন্যান্য সকল কস্ট ওটা থাকবে। এখন তুমি মনে করো তুমি একটা টি শার্ট তৈরি করছো, এখন তুমি এটা কাস্টমার কাছে বিক্রি করতেছো, আন্ডারস্ট্যান্ড? তাহলে টি শার্টটা আমার হচ্ছে তোমার ফেব্রিক লাগছে, ট্রিমিংস লাগছে, তারপরে মেকিং চার্জ লাগছে, তারপরে তোমার হচ্ছে আরো বিবিধ ইনডাইরেক্ট চার্জ লাগছে, এগুলো ইনক্লুডিং করে একটা প্রাইস নির্ধারণ করলাম। এখন তুমি এই প্রোডাক্টটা যদি ট্রান্সপোর্ট কস্ট ইনক্লুড করো তখন হচ্ছে এফওবি, সরি সি এন্ড এফ। এফওবির সাথে যখন আমরা ট্রান্সপোর্ট কস্ট ইনক্লুড করব তখন একে বলা হয় কস্ট এন্ড ফ্রেট। হ্যালো, জি জি স্যার বোঝা বুঝছি। গেছে? তাহলে সি এন্ড এফ এ স্যার র ম্যাটেরিয়াল কস্টটা থাকে না? থাকবে। র মেটেরিয়াল কস্ট ছাড়া তুমি প্রোডাক্ট বিক্রি করবা, তুমি কি বলে না বলে বুঝতেছো না? তুমি প্রোডাক্ট তৈরি করতে গেলে তোমার র মেটেরিয়াল ছাড়া প্রোডাক্ট হবে? হ্যালো, না স্যার অবশ্যই না। তাহলে তুমি যদি র মেটেরিয়ালস এর দাম না নাও তাহলে তুমি কেমনে বিক্রি করবা? সি এন্ড এফ হচ্ছে এফওবির সাথে, অর্থাৎ এফওবির সাথে ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্লুড করলেই সি এন্ড এফ হয়। যখন প্রোডাক্টের দাম সাধারণত তোমার ট্রান্সপোর্টেশন কস্ট নির্ধারণ করা হয় তাকে বলা হয় সি এন্ড এফ। বুঝছো? এখনো বোঝো নাই? হ্যাঁ আমরা স্যার যখন বুঝছি। তোমার প্রোডাক্ট বিক্রি করি এক দেশ থেকে আরেক দেশে, তখন একটা প্রোডাক্টটা তৈরি করতে গেলে আমার কি কি লাগে চিন্তা করতে হবে। প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার র মেটেরিয়ালস এর প্রয়োজন হবে, তারপর তোমার হচ্ছে মেকিং চার্জের প্রয়োজন হবে না?
হ্যাঁ স্যার। হ্যালো, প্রোডাক্টের র মেটেরিয়ালস এর প্রয়োজন হয়, মেকিং চার্জের প্রয়োজন হয়, তারপরে তোমার হচ্ছে ইনডাইরেক্ট চার্জ আছে, তোমার যেমন এই যে ইউটিলিটিস চার্জ, বিল্ডিং চার্জ, এক্সট্রা মিলাই হচ্ছে প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়। এখন তুমি বাংলাদেশি মার্কেট যদি হয় তাহলে তোমার আর ট্রান্সপোর্ট কস্ট প্রয়োজন হয় না, কিন্তু যখন তুমি এক দেশ থেকে আরেক দেশ প্রোডাক্ট বিক্রি করো তখন তোমার ট্রান্সপোর্ট কস্ট প্রয়োজন হবে না। হ্যাঁ স্যার হ্যালো, হবে। এখন যদি আমি ট্রান্সপোর্ট কস্ট সহ মূল্য নির্ধারণ করি, পুরো মূল্যটা তোমার নির্ধারণ করা হয় যে তোমার র মেটেরিয়ালস এর প্রাইস, তারপরে তোমার হচ্ছে এই মেকিং চার্জ, টেস্টিং চার্জ, তারপরে ইনডাইরেক্ট চার্জ সবগুলো যোগ করে তোমার যখন তোমার বের করি ট্রান্সপোর্ট কস্ট বাদে তাকে বলা হয় এফওবি। আন্ডারস্ট্যান্ড? এফওপি তুমি মনে আর করো ওইটা এফওবি হচ্ছে $2.5। তুমি মনে করো একটা টি শার্ট বিক্রি করতেছো এফওবি তে $2.5। আর যদি আমরা এই যেহেতু আমার প্রোডাক্ট হচ্ছে বিক্রি করতেছি আমি কোন দেশে, বাংলাদেশ থেকে, যার আমেরিকাতে, তাহলে এই জায়গায় ট্রান্সপোর্ট কস্ট ইনক্লুড না, ট্রান্সপোর্ট কস্টটা কে দিবে? বায়ার দিবে। আন্ডারস্ট্যান্ড? এর জন্য তোমার প্রোডাক্টের দাম হচ্ছে $2.5, আর ট্রান্সপোর্ট কস্ট সহ তোমার প্রোডাক্টের দাম হচ্ছে $2.6। অর্থাৎ তোমার ট্রান্সপোর্টেশন কস্ট যে কত? $0.1, মানে তোমার $0.1। 10 সেন্ট। বুঝতে পারছে? তোমার সি হ্যাঁ এন্ড স্যার। এফ হচ্ছে তোমার যখন তোমার কোনো প্রোডাক্টের দাম ট্রান্সপোর্টেশন কস্ট সহ নির্ধারণ করা হয়। তা তুমি একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে তোমার অবশ্যই তোমার র মেটেরিয়ালস সব ইনক্লুড করে বিক্রি করবা। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার। অর্থাৎ কস্ট এন্ড ফ্রেট সমান সমান হচ্ছে তোমার এফওবি প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট। মনে করো আমার টি শার্টের দাম ছিল এফওবি 2.5 আর সি এন্ড হচ্ছে 2.6, তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট কত? স্যার পয়েন্ট হ্যালো, ওয়ান। স্যার 0.1। 0.1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার আর সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট, যখন কোনো পণ্যের দাম ইন্স্যুরেন্স সহ তোমার ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস ইন্স্যুরেন্স সহ নির্ধারণ করা হয় তাকে বলা হয় কি? কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। সিআইএফ। অর্থাৎ তোমার সি এন্ড এফ প্লাস ইন্স্যুরেন্স সমান সমান হচ্ছে তোমার সি এন্ড এফ প্লাস ইন্স্যুরেন্স ইকুইভ্যালেন্ট হচ্ছে সিআইএফ। বুঝা গেছে? সেই ইন্স্যুরেন্সটা কিভাবে কাজ করে? এখন তোমার কোম্পানি কখন খুলবে তখন ইন্স্যুরেন্স যদি করো আলটিমেটলি, হ্যাঁ, তাহলে ইন্স্যুরেন্স করলে আমরা তোমার বিভিন্ন বীমা করি না, জীবন বীমা করি, তারপরে স্যার ওই ফায়ার যে ইন্স্যুরেন্স করি। প্রোডাক্টটা যদি কোনো কারণে ড্যামেজ হয় বা তাহলে কোম্পানি ওই টাইপের স্যার। হ্যাঁ, ইন্স্যুরেন্স করলে আগে বলো ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স করা হয় তোমার হচ্ছে একটা নিশ্চয়তার জন্য। মনে করো জীবন বীমা করি, আলটিমেটলি আমি দেখা যায় প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা দিই বা এক বছরের টাকা দিই। হ্যাঁ, তোমার দেখা যায় জীবনান্তে তোমাকে হয়তো তুমি প্রতি মাসে হয়তো 500 টাকা করে দিচ্ছ, তুমি পুরো বছর তোমার আরো 50 বছর পর তোমাকে হয়তো 50 লাখ দিচ্ছে। এখন তুমি যদি মারা যাও তাহলে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ আগে দিয়ে দেওয়া হয়। এরকম ক্ষেত্রেও তোমার হচ্ছে যারা কোম্পানিগুলো ইন্স্যুরেন্স খুলে, ইন্স্যুরেন্স খুললে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে প্রতি বছর বা মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হয়। কিন্তু যদি কোনো কারণে কোম্পানির অ্যাক্সিডেন্ট ঘটে বা বিভিন্ন কিছু ঘটে তখন ওই অ্যাক্সিডেন্টের খরচ তোমার ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে। আর যদি না ঘটে তাহলে তুমি যে টাকা দিচ্ছ এই টাকাটা আর ফেরত পাবে না। হ্যালো, হ্যালো, জি স্যার বুঝছি। জি স্যার, শোনা এখন যাচ্ছে। আমি এখন আমি যখন পণ্য রপ্তানি করি এক দেশ থেকে এক দেশে, তখন তোমার পণ্য রপ্তানির সময় আমার জাহাজ দিয়ে যায় বা প্লেন দিয়ে যায় যেভাবে যাক, এখন যদি জাহাজ দিয়ে যায় জাহাজটা তোমার ডুবে যাইতে পারে না মাঝপথে। জি স্যার। হ্যালো, জাহাজটা তো তোমার ডুবে যেতে পারে, জাহাজটা কি জলদস্যু অ্যাটাক করতে পারে, পাইরেটসটা অ্যাটাক করে না, যে ক্যারিবিয়ানের পাইরেটস তোমার এই জি যে, স্যার। হ্যালো, পাইরেটসটা তোমার হচ্ছে জলদস্যু অ্যাটাক করতে পারে। তারপরে তোমার দেখা যায় ওই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে পারে, বিভিন্ন কারণে তোমার দেখা যায় প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, যদি যায় তখন ইন্স্যুরেন্স করা থাকলে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে এই ক্ষতিপূরণটা দিবে। আলটিমেটলি যখন ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আমার হচ্ছে যখন কোনো পণ্যের দাম আলটিমেটলি ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস ইন্স্যুরেন্স কস্ট সহ নির্ধারণ করা হয় তাকে বলা হয় সিআইএফ। অর্থাৎ তোমার সিআইএফটা হচ্ছে তোমার কি এফওবি প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস ইন্স্যুরেন্স সমান সমান হচ্ছে তোমার সিআইএফ, অথবা আমি বলতে পারি সি এন্ড এফ প্লাস ইন্স্যুরেন্স ইকুইভ্যালেন্ট সিআইএফ। হ্যালো, জি স্যার। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? তিনটা জিনিস এইটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমার হচ্ছে এফওবি হচ্ছে 2.5, সি এন্ড এফ হচ্ছে 2.6, আর সিআইএফ হচ্ছে 2.65। তাহলে ইন্স্যুরেন্স কত এই জায়গায়? এই টি শার্টের স্যার আবার প্রাইস আরেকটু। তিনটা, এফওবি হচ্ছে 2.5, হ্যাঁ এফওবি প্রাইস ছিল 2.5, আর সি এন্ড এফ হচ্ছে তোমার 2.6, আর সিআইএফ হচ্ছে $2.65।
তাহলে তোমার আর 0.05 0.15 0.05 0.0.15 আর না আর 0.05 পয়েন্ট Sir, 0.15 স্যার 0.05 ইন্স্যুরেন্স হচ্ছে তোমার 0.05 মানে 5 সেন্ট, ট্রান্সপোর্টেশন হচ্ছে তোমার 0.1 মানে 10 সেন্ট, বুঝা গেছে? আর প্রোডাক্টের অরিজিনাল মূল্য হচ্ছে তোমার 2.5, 2.5 প্রোডাক্টের অরিজিনাল মূল্য হচ্ছে 2.5, ট্রান্সপোর্টেশন মূল্য হচ্ছে 0.1, আর ইন্স্যুরেন্সের মূল্য হচ্ছে 0.05 মানে তোমার হচ্ছে 5 সেন্ট। 100 সেন্ট সমান সমান $1, 100 সেন্ট ইকুইভ্যালেন্ট $100, সো $1, 100 সেন্ট সমান সমান তাহলে 0.05 মানে তোমার হচ্ছে 5 সেন্ট, বুঝা গেছে? হ্যালো, জি স্যার। বুঝলে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। আর যা পড়াইছি যে সকল ডেফিনেশন আছে সবগুলা লিখিয়া জমা দিবা, বুঝতে পারছো? আর যা যা আছে মোটামুটি আরো কিছু আছে, মেন গুলো আলোচনা করেছি, আরেকদিন হয়তো একটা আধা ঘন্টা আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।